প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের প্রথম পর্বে পৃষ্ঠা 149 হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমাদের আজকের ক্লাসের যে শিখন অভিজ্ঞতা সেটা হচ্ছে কি বীজগাণিতিক রাশির জগৎ। আমরা আজকে বীজগাণিতিক রাশির জগৎ সম্পর্কে জানব। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যিনি একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ এবং জ্যোতিষবিজ্ঞানী। ওনার নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি। ওনার জন্ম 780 সালে এবং মৃত্যু 850 সালে। ওনাকে বলা হয় বীজগণিতের জনক, অর্থাৎ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমিকে বলা হয় বীজগণিতের জনক। আমরা ওনার সম্পর্কে আরো বিস্তারিত জানব। চলো আমরা ওনার সম্পর্কে আরো বিস্তারিত আমরা জেনে নিই। আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। সংখ্যা ব্যবহার করে নানা রকম গাণিতিক সমস্যার সমাধান করাও শিখেছি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব। বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, বীজগণিত হচ্ছে যে গণিত শাস্ত্রের একটি প্রাচীন এবং অন্যতম মৌলিক শাখা, অন্যতম একটি মৌলিক শাখা। বীজগণিতের ইংরেজি শব্দ অ্যালজেব্রা। অ্যালজেব্রা শব্দটি একটি আরবি শব্দ, যেটি আল জাবর থেকে এসেছে। তাহলে অ্যালজেব্রা শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অ্যালজেব্রা শব্দটি আরবি শব্দ আল জাবর শব্দ থেকে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। শব্দটি 820 খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি 780 থেকে 850 তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছিলেন। তাহলে আমরা শিখলাম কি, যে অ্যালজেব্রা অর্থাৎ আল জাবর থেকে যে শব্দটি এসেছে, এই শব্দটি 820 খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ, যেটা সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে পড়েছি, আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি, তিনি তার একটি বিখ্যাত বইতে সেই শব্দটি ব্যবহার করেছিলেন। আল খোয়ারিজমি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তাহলে আমরা কিন্তু সেটা কিছুক্ষণ আগে জেনেছি প্রিয় শিক্ষার্থীরা, যে আল খোয়ারিজমি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তবে মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে বেশি আলোচিত। তাহলে তিনি কিসের জন্য বেশি আলোচিত? বীজগণিতের জন্য তিনি বেশি আলোচিত। এজন্যই তাকে বীজগণিতের জনক বলা হয়। তাহলে বীজগণিতের জনককে? বীজগণিতের জনক হচ্ছে যে আল খোয়ারিজমি। এবার আমরা বীজগণিতের ব্যবহার সম্পর্কে জানব। আমরা কোথায় কোথায় বীজগণিত ব্যবহার করি সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। বীজগণিতের ব্যবহার। তোমরা হয়তো ভাবছো বীজগণিত কেন শিখব, তাই না? আমাদের বাস্তব জীবনে কি বীজগণিতের ব্যবহার আছে? উত্তরটা হবে হ্যাঁ, আমাদের বাস্তব জীবনে বীজগণিতের ব্যবহার আছে। বীজগণিতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্র, অর্থাৎ সব কাজে, সব ক্ষেত্রে আমরা কিন্তু বীজগণিত ব্যবহার করে থাকি। আমাদের ঘরের রান্না থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান, প্রকৌশল সহ নানাবিধ ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে।
তাহলে আমরা জানলাম কি, বীজগণিতের ব্যবহার কিন্তু সর্বত্র। একদম আমাদের ঘরের যে রান্নাঘর, সে রান্নাঘর থেকে শুরু করে বিজ্ঞান প্রকৌশল সহ নানাবিধ ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। এবার তোমাদের মনে অবশ্যই প্রশ্ন থাকতে পারে, স্যার, যে রান্নাঘরে কেমন করে যে বীজগণিতের ব্যবহার হয়। চলো এবার সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। তোমরা অনেকে অবাক হচ্ছ, রান্নার ক্ষেত্রে বীজগণিতের ব্যবহার কোথায়। তোমার মা তোমাদের জন্য নিয়মিত যে রান্না বান্না করেন, বাড়িতে অনেক মেহমান আসলেও কি তাই করেন? তোমাদেরকে একটা প্রশ্ন করছে প্রিয় শিক্ষার্থীরা, যে তোমার মা যে নিয়মিত তোমাদের জন্য যে রান্না বান্নাগুলো করেন, বাড়িতে যদি অনেক মেহমান আসেন, 20 জন 10 জন, তাহলে কি 5 জন যদি আসে, মেহমান আসে, তাহলে কি তোমার মা কিন্তু সেইভাবেই কি রান্না করেন, বা সেই অনুপাতেই কি রান্না করেন, নাকি চেনা রান্নার উপকরণগুলোর অনুপাত পরিবর্তন করেন? অর্থাৎ চেনা রান্নার, অর্থাৎ প্রতিদিন যে রান্নাগুলো করেন, নিয়মিত যেগুলো রান্না করেন, সে এই উপকরণগুলো, হ্যাঁ, সেগুলোর কি অনুপাতের কোনো পরিবর্তন করেন? তোমার কখনো কি মনে হয়েছে কিভাবে তোমার মা সেই রান্নার রেসিপির সামঞ্জস্য রক্ষা করেন? বিষয়টি মজার হলেও তোমার মা কিন্তু এখানে বীজগণিত ব্যবহার করেছে। তাহলে বিষয়টি মজার হলেও যে এখানে কি, তোমার মা কিন্তু বীজগণিত ব্যবহার করেছেন। তোমার আম্মা যে এখানে বীজগণিতের ব্যবহার করেছেন, সেটা আমরা আরো ধাপে ধাপে সামনের দিকে যে জানবো। তুমি যদি কখনো কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নাও বা টাকা বিনিয়োগ করো, তার জন্য তোমাকে লভ্যাংশ বা মুনাফা গণনা করতে হবে। হ্যাঁ, তুমি যদি কোনো জায়গা থেকে লোন নাও, তাহলে এই লোনের বিপরীতে তোমাকে কি দিতে হবে? মুনাফা দিতে হবে, অর্থাৎ তাদেরকে লাভ দিতে হবে, লভ্যাংশ দিতে হবে। দীর্ঘমেয়াদী এই মুনাফা নির্ণয়ের জন্য বীজগণিতের সূত্র ব্যবহার করা হয়। হ্যাঁ, দীর্ঘমেয়াদী এই মুনাফা নির্ণয়ের জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বীজগণিতের সূত্র ব্যবহার করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সেটা কিন্তু তোমরা ভবিষ্যতে শিখবে। তোমরা যখন অষ্টম শ্রেণীতে যাবে, অষ্টম শ্রেণীতে যখন ভর্তি হবে বা উত্তীর্ণ হবে, তখন তোমরা গণিতের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, সেখানে কিন্তু তোমরা সেটা সম্বন্ধে শিখতে পারবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। তাহলে আমরা জানলাম, কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমরা লোন নিই, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? লোনের বিপরীতে মুনাফা দিতে হবে। আর যদি আমি কাউকে লোন দিই বা কোনো জায়গায় যে বিনিয়োগ করি, তখন ওই বিনিয়োগের বিপরীতে আমি মুনাফা পেতে পারি। এগুলো গণনা করার জন্য অবশ্যই কি, বা হিসাব করার জন্য তোমাকে কি করতে হবে? বীজগণিতের সূত্র ব্যবহার করে সেটা বের করতে হবে। আমরা এক কথায় বলতে পারি, বীজগণিত যেমন গণিতের সকল শাখার মধ্যে সেতু বন্ধন রূপে কাজ করে, তেমনি আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সকল ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি খেলা দিয়ে শুরু করলে কেমন হয় বলো তো? তোমাদের জন্য এখন একটি খেলা দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যে সেটা তোমাদের বন্ধুদের সাথে খেলতে পারো, তোমার বাসায় মা বাবার সাথে খেলতে পারো, তোমার ছোট ভাই বোন বা বড় ভাই বোন থাকলে তাদের সাথেও কিন্তু এই খেলাটি খেলতে পারো। এবার আমরা খেলাটির নিয়মটা একটু জেনে নেব। খেলার নিয়মটি হলো, খাতায় তোমার পছন্দ মতো একটি সংখ্যা লেখো। সংখ্যাটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা যে কোনো কিছুই হতে পারবে। আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ এগুলো সম্পর্কে কিন্তু আমরা আগে শিখে ফেলেছি। এগুলো আমরা শিখন অভিজ্ঞতার মধ্যে, অর্থাৎ তোমাদের বইতে যে শিখন অভিজ্ঞতা ছিল যে ভগ্নাংশের খেলা, হ্যাঁ, অর্থাৎ চতুর্থ যে শিখন অভিজ্ঞতা, সেই চতুর্থ শিখন অভিজ্ঞতার মধ্যে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সম্পর্কে শিখে নিয়েছি। পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা শিখেছি দ্বিতীয় শিখন অভিজ্ঞতায়, অর্থাৎ পূর্ণ সংখ্যার জগৎ সেখানে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে দ্বিতীয় শিখন অভিজ্ঞতায় শিখেছি, এবং ভগ্নাংশ সম্পর্কে চতুর্থ শিখন অভিজ্ঞতায় ভগ্নাংশের খেলা যে শিখন অভিজ্ঞতা বা অধ্যায় সেখানে শিখেছি। এখন তুমি তোমার বন্ধুকে সামনে নিয়ে বলবা, যে তোমার বন্ধুকে তুমি বলবা, খাতায় তোমার পছন্দ মতো একটি সংখ্যা লেখো। সংখ্যাটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা যে কোনো কিছুই হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো যে আমি একটা সংখ্যা লিখতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে কত? 3। 3 একটা সংখ্যা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আমি একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে। এবার দ্বিতীয় যে ধাপ, সেখানে বলা হচ্ছে কি, এবার খাতায় লেখা তোমার পছন্দের সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করো। তাহলে এখানে এই সংখ্যাটিকে আমি 3 দ্বারা গুণ করতেছি, অর্থাৎ 3 দ্বারা গুণ করতেছি। 3 দ্বারা গুণ করলে আমি গুণফল হিসেবে পাচ্ছি 3 3 9। এবার বলা হচ্ছে যে গুণফলের সাথে 30 যোগ করো।
আমি যে গুণফল 9 পেয়েছি সেই গুণফল 9 এর সাথে আমি কি করব, এবার 30 যোগ করব। তাহলে 30 যোগ করলে আমি যোগফল হিসেবে পাচ্ছি যে 39, অর্থাৎ 39 পাবো। কি পাবো? 39 পাবো। এবার বলছে কি যোগফলকে 3 দ্বারা ভাগ করো। এবার কি বলছে? যোগফলকে 3 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে 39 যে আমি যোগফল পেয়েছি সেই যোগফলকে আমি যে যে 39 পেয়েছি সেটাকে 3 দ্বারা ভাগ করতেছি। তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে 3 একে 3, এরপরে 9 নামলো। 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 3কা 9। তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি কত? 13। ভাগফল কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 13 পেয়েছি। এবার কি বলছে দেখো, বলছে যে যে প্রাপ্ত ভাগফল থেকে তোমার পছন্দ করা সংখ্যাটি বিয়োগ করো। এবার যে প্রাপ্ত যে ভাগফল আমরা পেয়েছি 13, সেই 13 থেকে আমার যে পছন্দের সংখ্যাটা ছিল সেটা কত? সেটা ছিল 3। এবার এই যে 13 থেকে আমি 3কে বিয়োগ করে দেব। তাহলে দেখো ভাগফল হিসেবে কত আসে, দেখো ভাগফল হিসেবে বিয়োগফল হিসেবে আসলো 10। বিয়োগফল হিসেবে কত আসছে? 10 আসছে। এবার তারা আমাদেরকে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারা আমাদেরকে বলল যে তোমার বন্ধু যদি খেলাটি জানে তাহলে সে তুমি যে বিয়োগফলটি পেয়েছো তা বলে দিতে পারবে। যদিও তোমার পছন্দের সংখ্যাটি তোমার বন্ধু জানে না, সে তোমাকে বলে দিতে পারবে। বিয়োগফলটি হবে 10। অর্থাৎ তুমি যে 10 পেয়েছো সেই 10টি তোমার বন্ধু যদি খেলাটি জানে তোমাকে সেটা সে বলে দিতে পারবে যে তোমার বিয়োগফল হয়েছে 10। এখন বলা হচ্ছে খেলাটি কিন্তু খুব বেশি জটিল নয়। তুমি একটু ভাবলে বুঝতে পারবে তোমার বন্ধু কিভাবে তোমার লেখা সংখ্যাটি না দেখে বিয়োগফল বলতে পারলো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য তো 3 ধরে দেখিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে 3-এর পরিবর্তে আরো অন্যান্য সংখ্যাগুলো ধরেও দেখতে পারো। দেখো তোমাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি। মনে করো 3-এর পরিবর্তে আমি ধরলাম 6। হ্যাঁ, 3-এর পরিবর্তে কত ধরলাম? 6 ধরলাম। 6 ধরার পরে এই পছন্দের যে সংখ্যা 6 ধরছি সেটাকে আমি প্রথমে কি করব? 3 দিয়ে গুণ করব। তাহলে কত পেলাম? 3 6 18। কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 3 6 18 পেয়েছি। ঠিক আছে? এবার যে 18 পেয়েছি সে 18-র সাথে আমি কি করব? 30 যোগ করব। তাহলে দেখো 30 আমি যোগ করতেছি। এখানে 8, 3 এর একে 4, 48 পেলাম। কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 48 পেয়েছি। এই সে 48কে 3 দিয়ে ভাগ করব। এখন কি করব? 3 দিয়ে ভাগ করব। 3 একে 3, 4 থেকে 3 চলে গেলে 1, এখানে 8, তাহলে 3 6 18। তাহলে আমরা ভাগফলটা পেয়েছি কত দেখো প্রিয় শিক্ষার্থীরা? 16। এবার এই যে 16 পেয়েছি, 16 থেকে আমার যে পছন্দের সংখ্যা 6 এটাকে আমরা বিয়োগ করে দেব। তাহলে পছন্দের সংখ্যা 6টাকে বিয়োগ করে দিচ্ছি। দেখো 16 থেকে 6 চলে গেলে আর থাকে 10। তাহলে আমরা কিন্তু যে বিয়োগফল কত হবে সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। পেয়ে গেছি কত? 10। আমরা দেখতে পাচ্ছি কি প্রিয় শিক্ষার্থীরা, প্রতি ক্ষেত্রে কিন্তু বিয়োগফল বা যে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে যে 10। খেলাটি মজার না প্রিয় শিক্ষার্থীরা? তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমরা এই খেলাটি খেলতে পারো। আমরা যদি খেলাটিকে সাজাই তাহলে কিন্তু আমরা এভাবে পেয়ে যাব। মনে করো একটা সংখ্যা 5 ধরা হয়েছে। হ্যাঁ, 5কে 3 দিয়ে গুণ করা হয়েছে। গুণফলের সাথে 30 যোগ করতে হবে। যোগ করার পরে যে যোগফল পাওয়া যাবে সেই যোগফলকে 3 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগফল থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তখন আমরা যে 10 পেয়ে যাব। কি পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা? এখানে আমরা 10 পেয়ে যাব। পাচ্ছি কিনা দেখো প্রিয় শিক্ষার্থীরা। এবার 3 5 15 বা 15। 15 এর সাথে যদি 30 যোগ করা হয় তাহলে হবে কত? 45। সেই 45কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 15। সেই 15 থেকে আমার যে প্রথমে বা শুরুতে যে সংখ্যাটি ধরেছি সেটা 5টাকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? 10 পাচ্ছি। আশা করছি তোমরা এই খেলাটি কিভাবে খেলতে হবে এই স্ট্রাকচার বা গঠনটা তোমরা কিন্তু দেখতে পেয়েছো। আমরা যে স্ট্রাকচারটা পেয়েছি বা খেলার গঠনটা পেয়েছি সেটা এরকম। তারা আমাদেরকে বলছে আচ্ছা দেখো তো উপরের খেলার নিয়মগুলো একসাথে সাজালে নিচের মতো হয় কিনা। হ্যাঁ, আমরা যদি এখানে যে সংখ্যাটি ধরা হবে সেটাকে যদি আমরা বক্স দিয়ে দিই, এখানে বক্স দিয়ে দিলাম। এরপরে যে সংখ্যাটি বিয়োগ করা হবে অর্থাৎ যে সংখ্যাটি ধরা হয়েছে সেটা আমরা এখানে খালি বক্সের মধ্যে দিয়ে দিতে পারি। দিয়ে দিলে কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু 10 এখানে আসি যায়। সেটা এই স্ট্রাকচারকে অনুকরণ করে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু এই স্ট্রাকচারটি এখানে অনুকরণ করা হয়েছে। তারা আমাদেরকে বলছে আচ্ছা দেখো তো উপরের খেলার নিয়মগুলো
একসাথে সাজালে নিচের মতো হয় কিনা? হ্যাঁ, আমরা যে খেলাটি খেলেছি এভাবেই খেলেছি, এবং এই খেলাটার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের সাথে কিন্তু বা এই নিয়মের সাথে কিন্তু যে মিল আছে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেটা বুঝতে পেরেছ। এবার বলেছে যে ফাঁকা ঘরে যে কোনো সংখ্যা নিয়ে অথবা অন্য সংখ্যা দ্বারা গুণ, যোগ ও ভাগ করেও খেলাটি খেলতে পারবে। চেষ্টা করে দেখবে নাকি? তোমাদেরকে একটা প্রশ্ন করেছে, তোমরা কি দেখবে? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এই খেলাটি তোমাদের কাছে যদি জটিল মনে হয়, তোমরা একটু আগে যে খেলাটি খেলেছো সেটা একটু ভালো করে খেয়াল করতো। প্রিয় শিক্ষার্থীরা, কি করেছো তোমরা একটু ভাবো তো। তুমি যেই সংখ্যাটা দিয়ে ভাগ দিচ্ছ, যেমন 3 দিয়ে ভাগ দিচ্ছ, যে সংখ্যাটা দিয়ে গুণ করতেছো, যে সংখ্যাটা দিয়ে গুণ করতেছো সেই সংখ্যাটা দিয়ে আবার কিন্তু ভাগ করতেছো। তাহলে একই সংখ্যা দিয়ে যদি একই সংখ্যাকে আমরা ভাগ দিয়ে ফেলি, তাহলে আমরা কিন্তু ভাগফল কত পেয়ে যাই? ভাগফল কিন্তু 1 পেয়ে যাই। ঠিক আছে? তাহলে যদি 1 পেয়ে যাই, এবং এখানে যে যে সংখ্যাটা তুমি এখানে ধরতেছো, যে সংখ্যাটি তুমি এখানে ধরতেছো সেই সংখ্যাটিকে যদি তুমি যে ভাগ দিতে পারো, মানে ভাগ দিয়ে ফেলো, তাহলে এখান থেকে তুমি তোমার রেজাল্টটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আবার এখানে দেখো যে সংখ্যাটি তুমি নিয়েছো সেই সংখ্যাটি কিন্তু এখানে বিয়োগ করে দিচ্ছ, তাহলে কিন্তু ওই সংখ্যাটা বিয়োগ হয়ে যাচ্ছে, কিছুই থাকতেছে না। হ্যাঁ, তখন তুমি এই জিনিসটার মধ্যে মূল জিনিসটা কিন্তু এই জায়গায়, অর্থাৎ এই যে 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এখানে কিন্তু আমরা 10 পাচ্ছি। হ্যাঁ, এখানে এই জিনিসটা তোমাকে মাথা খাটাই কিন্তু করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই ধরনের আরেকটা নিয়ম তোমাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, সেই ধরনের আরেকটা নিয়ম আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বলতে পারবে কিন্তু যে তোমরাও কিন্তু যখন এটা দেখবে, তোমরা আরেকটা নিয়ম তোমরা নিজেরাও কিন্তু সৃষ্টি করতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কি সংখ্যা নেব সেটার চাইতে মূল যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেখানে হচ্ছে কি আমি যে সংখ্যা দিয়ে গুণ করতেছি সেই সংখ্যা দিয়ে ভাগ করতেছি, এবং এখানে ভাগফল যেটা পাবো সেটা হচ্ছে কি, বা এখানে যে আমরা রেজাল্টটা পাবো সেটা হচ্ছে কি, এখানে যাকে ভাগ করতেছি, অর্থাৎ এখানে যে সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যা দিয়ে এখানে কিন্তু ভাগ যাবে, এরকম সংখ্যা আমরা এখানে নির্ধারণ করতে হবে। ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেমন তুমি এখানে মনে করো 2 নিয়েছো। কত নিয়েছো? 2 নিয়েছো। তাহলে 4 দুগুণে কত হয়? 8। 8 এর সাথে যদি আমি 40 হ্যাঁ যোগ করি, তখন কত হয়? 48। কত হবে প্রিয় শিক্ষার্থীরা? 48 হবে। সেই 48কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে 4 12 48, তাহলে আমরা ভাগফলটা কত পাবো? 12 পাবো। এখন আমি যদি এখানে 12 থেকে যদি 2টাকে বিয়োগ করে দিই, অর্থাৎ যে সংখ্যাটা আমি এখানে নিয়েছি সেই সংখ্যাটা যদি আমি বিয়োগ করে দিই, হ্যাঁ, অর্থাৎ 12 থেকে যদি আমি 2কে বিয়োগ করে দিই, আমি এখানে বিয়োগফল পেয়ে যাব 10। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 10 পেয়ে গেছি। এখানে মূল 10টা পাওয়ার যে মূল যে সূত্র বা মূল বিষয়, যে সেটা হচ্ছে কি, আমি যে 4 দিয়ে যে এখানে 40কে ভাগ করতে পারতেছি, সেটা হচ্ছে মূল বিষয়। সেটা কি মূল বিষয়? যেমন এখানে আমি 4 দিয়ে গুণ করতেছি, 4 দিয়ে ভাগ করতেছি, তাহলে 4 4 কাটি যাবে গা। এবার আমি এখানে যে যে সংখ্যাটা ধরতেছি সেই সংখ্যাটা আবার এখানে বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমার থাকতেছে কি? থাকতেছে আমার 40/4। 40 কত? 4। তাহলে 40কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 10 পাবো। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 3 পরিবর্তে এখানে কি ধরছি? 4 ধরছি। 4 দিয়ে গুণ করতেছি, 4 দিয়ে ভাগ করতেছি, এবং এখানে কি লিখছি? 40 লিখছি। 30 জায়গায় কি লিখছি? 40 লিখছি। এভাবে তুমি কিন্তু আরো বিভিন্ন ধরনের এরকম খেলা কিন্তু তুমি সৃষ্টি করতে পারো প্রিয় শিক্ষার্থীরা। তোমাকে শুধু মনে রাখতে হবে, তুমি যে সংখ্যা দিয়ে গুণ করতেছো সেই সংখ্যা দিয়ে ভাগ করতেছো, এবং এখানে যে সংখ্যাটা ধরবা সেই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে, তখন কিন্তু আমার এখানে 10 চলে আসবে। অর্থাৎ তুমি এখানে যে সংখ্যাটাই নাও না কেন সেই সংখ্যাটা বিয়োগ করলে তোমার এখানে ফলাফল 10 আসি যাবে। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। তুমি চাইলে এখানে 5ও দিতে পারো। এখানে 5 দিয়ে গুণ করবা, এখানে 5 দিয়ে ভাগ করবা, আর এখানে কি দিবা? 50 দিবা, তখন তোমার 10 আসি যাবে। এখানে 6 দিবা, এখানে 6 দিয়ে ভাগ করবা, এখানে 60 দিবা, তখন যে 60কে 6 দিয়ে ভাগ করলে 10 আসি যাবে। ঠিক আছে? কিভাবে? এখানে 7 দিলে এখানে 7 দিয়ে ভাগ করবা, আর এখানে 70 দিবা, তখন তোমার 10 আসি যাবে। এখানে 8 দিলে 8 দিয়ে ভাগ করবা, আর এখানে 80 দিবা, দেখবা রেজাল্ট কিন্তু 10 আসি যাবে। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তাই তারা আমাদেরকে বলছে যে কি, ফাঁকা করে যে কোনো সংখ্যা নিয়ে অথবা অন্য সংখ্যা দ্বারা গুণ, যোগ ও ভাগ,
তাহলে আমরা জানি কি গুণ এবং ভাগ একই সংখ্যা দিয়ে হতে হবে, গুণ এবং ভাগ একই সংখ্যা দিয়ে হতে হবে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা 10 মিলবে। তাহলে গুণ এবং ভাগ যদি একই সংখ্যা দিয়ে করি তাহলে যোগ করব কোনটাকে, যোগ করব যে 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 সংখ্যা দিয়ে আমি গুণ করতেছি, হ্যাঁ, অথবা যে সংখ্যা দিয়ে আমি ভাগ করতেছি সেই সংখ্যা দিয়ে ভাগ করলে, হ্যাঁ, ভাগ করলে 10 আসে এরকম সংখ্যা এই জায়গায় লিখতে হবে। অর্থাৎ এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে ভাগ করি, এখানে লিখতে হবে 40। এখানে যদি 2 দিয়ে গুণ করি, এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে লিখতে হবে 20। ঠিক আছে, এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি, এখানে 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে লিখতে হবে 50। আমি যদি 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে ভাগ করি, এখানে লিখতে হবে 60। 7 দিয়ে গুণ করলে, 7 দিয়ে ভাগ করলে লিখতে হবে 70। 8 দিয়ে গুণ করে, 8 দিয়ে ভাগ করলে লিখতে হবে 80। 9 দিয়ে গুণ করে, 9 দিয়ে ভাগ করলে লিখতে হবে 90। 10 দিয়ে গুণ করে, 10 দিয়ে ভাগ করলে লিখতে হবে কত, 100। তাহলে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে তোমরা খেলাটি খেলতে পারো, চেষ্টা করে দেখতে পারো। এবার বলছে জোড়াই খেলা, এই খেলাটি অবশ্যই জোড়াই খেলতে হবে। বলছে সহপাঠীর সাথে একাধিকবার খেলাটি খেলো। সহপাঠীর সাথে কি করবা, একাধিকবার খেলাটি খেলতে পারো। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে খেলাটি খেলতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বিভিন্ন নিয়মে জোড়াই কাজে তোমরা খেলাটি কিভাবে খেলবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 4টা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করো তুমি যে সংখ্যা 4 দিয়ে গুণ করতেছো, 4 দিয়ে ভাগ করতেছো, এবং 4 দিয়ে 40কে ভাগ করলে অথবা 40কে ভাগ করলে তুমি কিন্তু 10 পেয়ে যাবে এখানে। তাহলে তুমি এখানে যে কোনো সংখ্যা ধরো না কেন, সেই সংখ্যা এখানে বিয়োগ করে দিলে তুমি অবশ্যই 10 পাবে। তাহলে তুমি একটু চেষ্টা করে দেখো। মনে করো তুমি এখানে 5 লিখলা, এখানে কি লিখলা, 5 লিখলা এবং 5টাকে বিয়োগ করে দিলা, তোমার 10 আসতেছে কিনা সেটা তুমি একটু হিসাব করে দেখো। যেমন 5 দিয়ে যদি আমি 4কে গুণ করি তাহলে আমি পাবো কত, 20। কত পাবো, 20 পাবো। এবার তুমি 20-র সাথে 40কে যোগ করো, 20-র সাথে 40 যোগ করলে তুমি পাবে 60। এবার 60কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি পাবে যে 15। সেই 15 থেকে যদি তুমি 5 বিয়োগ করে দাও তাহলে তুমি পাবে কত, 10। তাহলে তুমি 10 এখানে পেয়ে গেলা। তুমি এভাবে যে কোনো সংখ্যা এখানে গুণ করে আর এখানে বিয়োগ করে দিলে তোমার উত্তর অবশ্যই কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। তোমার উত্তরটা অবশ্যই কি হবে, 10 হবে। ঠিক একইভাবে আমি আরেকটা পদ্ধতি দেখিয়েছি, এখানে 2 নম্বর দেখো, যে 5 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করব এবং এখানে অবশ্যই 50 লিখবো 10 আসার জন্য। তাহলে আমি এখানে যে কোনো সংখ্যা লিখতে পারি। এখানে আমি লিখলাম মনে করো 3, কি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, 3 লিখলাম এবং 3 মাইনাস করে দিলাম, 3 মাইনাস করে দিলাম। তাহলে আমি গুণ করতে পারি 3 5 15, 3 5 কত, 15। সেই 15-র সাথে আমি কি করব, 50টাকে যোগ করব, কত পাবো, 65 পাবো, মানে 65 পাবো। সেই 65কে 5 দিয়ে আমি ভাগ করব, কত পাবো, 13 পাবো, অর্থাৎ 13 পাবো। সেই 13 থেকে আমি 3টাকে এখানে মাইনাস করে দেবো। তাহলে 13 থেকে 3 মাইনাস করে দিলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা, 10 হয়। এবার আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি, 3 নাম্বারটা, সেটা দেখো। এখানে 6 দিয়ে গুণ করেছি, 6 দিয়ে ভাগ করেছি এবং 6 দিয়ে ভাগ করে অর্থাৎ 60কে ভাগ করলে 10 আসে, সেজন্য আমি এখানে 60 দিয়েছি। তাহলে এভাবে এখানে তুমি যে কোনো সংখ্যা এবার দিতে পারো। তুমি চাইলে এখানে 4 দিতে পারো, তাহলে এখানে 4 বিয়োগ করে দিতে হবে। তাহলে কি করতে হবে, 4 দিয়ে 6কে তুমি গুণ করতে হবে, 4 4 24, কত হয়, গুণ করলে 4 4 24। 24-এর সাথে তুমি 60টাকে যোগ করে দিতে পারো, তাহলে পাবে কত, 84, অর্থাৎ 84 পাবে। কত পাবে প্রিয় শিক্ষার্থী, 84 পাবে। এই 84কে তুমি 6 দিয়ে ভাগ করবে, কত দিয়ে ভাগ করবে, 6 দিয়ে ভাগ করবে। তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে পাবে তুমি 14, হ্যাঁ 14। সেই 14 থেকে তুমি 4টাকে মাইনাস করে দিবা। তাহলে 14 থেকে 4 মাইনাস করলে আমরা অবশ্যই জানি সেটার মান হচ্ছে কত, বা আনসার হচ্ছে কত, 10, অর্থাৎ বিয়োগফল হচ্ছে কত, 10। এবার আমরা 4 নাম্বারটা দেখবো। তাহলে 4 নাম্বার আমি কি দেখিয়েছি, 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে ভাগ করব, অবশ্যই এখানে 70 দেবো যাতে করে আমার উত্তরটা 10 আসে, অর্থাৎ 70কে 7 দিয়ে ভাগ করলে 10 আসবে। তাহলে আমি এখানে যে কোনো সংখ্যা নিতে পারি প্রিয় শিক্ষার্থীরা। এখানে আমি 6 নিলাম, মনে করো কত নিলাম, 6 নিলাম এবং 6টাকে মাইনাস করে দেবো। তাহলে কত হয়, 6 7 42। 42-এর সাথে এবার 70টাকে কি করব, যোগ করব, যোগ করলে কত পাবো, 112। কত পাবো প্রিয় শিক্ষার্থী, 112। এবার 112কে আমি 7 দিয়ে ভাগ করব, 112কে আমি 7 দিয়ে ভাগ করলে পাবো 16, অর্থাৎ 16 পাবো। সেই 16 থেকে যদি আমি 6কে মাইনাস করে দিই তাহলে আমার আসবে কত, বা বিয়োগফল আসবে 10। দেখো
প্রত্যেক ক্ষেত্রে উত্তর কিন্তু 10 আসছে। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 10 আসছে। এভাবে তোমরা খেলাটি খেলতে পারো। আশা করছি জোড়ায় কাজটা তোমরা বুঝতে পেরেছো। যেহেতু জোড়ায় কাজটা তোমরা বুঝতে পেরেছো, আশা করছি আজকের খেলাটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং আজকের পর্বটিও তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 150 পৃষ্ঠার বীজগণিতীয় প্রতীক ও চলক সম্পর্কে শিখাবো। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি।